এই একটি বিষয়ের জন্যই আপনি টাকা জমাতে পারছেন না, আপনি হয়তোবা নিজেও জানেন না। এই একটি বিষয় যদি আপনি সংযত হন বা এই একটি বিষয় যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনিও মাসে হাজার, হাজার টাকা জমাতে পারবেন আর সেটা বছর শেষে লাখ, লাখ টাকায় পরিণত হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি যেহেতু সবসময় টাকার সেভিংসের ব্যাপারে কথা বলে থাকি বা আপনাদের কিছু টিপস দিয়ে থাকি আমার নিজের লাইফ থেকে অথবা আশেপাশের দেখে আমি যতটুকু শিখেছি বা বুঝেছি কিভাবে আপনারা টাকা জমাতে পারেন বা কোন কোন বিষয়গুলো ফলো করলে খুব কম সময়ে অল্প ইনকামেও টাকা জমানো যায় বা ফিউচারটাকে সুন্দর করা যায়, সেই সম্পর্কে টিপস দিয়ে থাকি। তো আমার কাছে মনে হলো অনেকেই হয়তোবা টাকা জমাতে চান, কিন্তু একটা ছোট্ট বিষয়ের কারণে আপনারা টাকাটা জমাতে পারেন না। এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরা খুবই প্রয়োজন। এই বিষয়টা যদি আপনারা না জানেন, তাহলে আসলে আপনারা হয়তোবা অনেক চেষ্টা করেও টাকাটা ধরে রাখতে পারবেন না। অনেকেই ভাবছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি বা কি বিষয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি। প্রথমে আমি আপনাদের বলবো যে আমরা যেই টাকাটা ইনকাম করি আমাদের মাস শেষে, সেটা আমাদের বিজনেস থেকে হোক বা জব থেকে, সেই টাকাটা আমরা যে যে খাতে খরচ করি সেগুলো অবশ্যই আমাদের ক্যাশ টাকা দিয়ে করতে হবে। কোনো ধরনের বাকি করা যাবে না। অনেকেই আছেন একদম মুদি দোকান থেকে শুরু করে মাছের বাজারের মাছের দোকান থেকে শুরু করে ঔষধের দোকান, মানে কাঁচা বাজার কোনো কিছুই আসলে তারা নগদ করে না। মানে যে কোনো কিছু যেখান থেকে যা কেনে সব বাকিতে কেনে, তারপর যখন আবার টাকা আসে হাতে পরের মাসে, তখন সেই টাকাগুলো শোধ করতে করতে কিন্তু টাকাগুলো শেষ হয়ে যায়। আবারও সেমভাবেই তারা বাকি করতে থাকে বা যেটা দরকার হয় সেটা কিন্তু বাকিতে নেয়। এমন আমি বহু দেখেছি, মানে বলে শেষ করা যাবে না। আর এই কারণে কিন্তু টাকা সেভিংস করা একদমই পসিবল হয় না। যারা এরকম করে থাকেন তারা নিজেদের সঙ্গে অবশ্যই মেলাতে পারবেন। আপনারা যারা সেভিংস করতে চান কিন্তু আপনারা এরকমভাবে সব কিছুতে বাকি বা ধার করে চলেন, আমি বলবো প্লিজ আজকে থেকে এটা বন্ধ করুন। যদি আপনি এই একটা কাজ করা বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনই সেভিংস করতে পারবেন না। কারণ আপনি প্রতি মাসে এভাবেই আপনার চলতে থাকবে আর এরকম করতে করতে বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু আপনার পিছনের ধার দিতে দিতেই আপনি কিন্তু আর সেভিংস করতে পারবেন না। শুধুমাত্র বাজার সদাইয়ের ক্ষেত্রে না, অনেকেই আছেন যে কোনো কিছুর ক্ষেত্রেই দেখা গেল আমাদের একটা জিনিস প্রয়োজন হলে বা কেনার দরকার হলে আমাদের মানুষের মন অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায়। হুট করে একটা কিছু ভালো লেগে গেল বা সেটা আমি কিনবো ভেবে নিলাম, কিন্তু সেটা আমার এখনই কিনতে হবে। মানে আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে ওইটা এখনই লাগবে। এরকম অনেকেই আছেন, হুট করেই সেই জিনিসটা কিনে ফেলেন, টাকা না থাকলে ধার করে হলেও কিনে ফেলেন। তারপর দেখা যায় সেই টাকাটা শোধ করতে তাকে অনেক বেশি টেনশনে থাকতে হয়। দেখা যায় যে প্রত্যেক মাসে একটা মাথার উপরে প্রেশার থেকে যায়। আর যেই টাকাটা সে সেভ করতো সেই টাকাটা তার ধার শোধ করতে হচ্ছে। আমাদের কোনো কিছু পছন্দ হলে বা আমাদের সেটা যদি প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। প্রয়োজনের বাইরে কিনতে গেলে আমরা কিন্তু সেভিংস করতে পারবো না আর আমাদের ফিউচারটাকেও সুন্দর করতে পারবো না। যদি ফিউচারটাকে সুন্দর করতে যান, অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনবেন না। আর প্রয়োজনীয় জিনিস কিনবো বলে যে আমি ধার দেনা করে তারপর জিনিসটা কিনবো, আমার কাছে টাকা নেই তারপরও এখনই কিনতে হবে, এমন কিন্তু নয়। অবশ্যই যখন আমি একটা জিনিস প্রয়োজন অনুভব করব বা আমার একটা জিনিস দরকার বা আমি একটা জিনিস কিনবো,
সেই ক্ষেত্রে অবশ্যই আমি অপেক্ষা করব আমার হাতে সেই জিনিসটা কেনার মতো পর্যাপ্ত টাকা আসার জন্য। বা সেটা যদি বেশি দামি জিনিস হয়, মনে করেন ঘরের একটা ফার্নিচার নষ্ট হয়ে গেছে বা একটা কিছু আপনাকে কিনতে হবে, খাট হোক, আলমারি হোক, শোকেস হোক বা ড্রেসিং টেবিল অথবা ওয়ারড্রোব, যে কোনো একটা ফার্নিচার আপনার কিনতে হবে। তো ফার্নিচারের দাম কিন্তু মোটামুটি ভালোই। তো সেই টাকাটা কিন্তু আমরা ১ মাস থেকেই কিনতে পারবো না বা ১ মাসের খরচ থেকে কিন্তু বাঁচিয়ে কিনতে পারবো না আমরা যারা অল্প আয়ের মানুষ আছি বা মধ্যবিত্ত। আমাদের প্রত্যেক মাসের স্যালারি থেকে বা ইনকাম থেকে প্রত্যেক মাসের খরচের টাকাটা, যেটা আমাদের প্রয়োজন একদম বেসিক, যেটা খরচ না করলেই নয়, যেমন বাসা ভাড়া, গ্যাস বিল, খাবার খরচ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা, যাতায়াত, এই টাইপের খরচগুলো করার পর আমরা কিছুটা টাকা সেভিংস করে তারপর কিছুটা টাকা বাঁচিয়ে প্রতি মাসে মাসে ওই জিনিসটা কেনার জন্য টাকাটা জমাবো। যখন টাকাটা আমাদের পড়াবে, মানে আমি যেই জিনিসটা কিনতে চাচ্ছি সেই জিনিসটা কেনার মতো টাকা আমার হাতে চলে আসবে বা আমি জমাতে পারবো, তারপর আমি সেই জিনিসটা কিনবো। ধার দেনা করে কখনোই কিছু কিনতে যাবেন না। কারণ দেখা যাবে সেই জিনিসটার ধার শোধ করতে করতে ৬ মাস থেকে ১ বছর সময় লেগে যাবে। কোনো জিনিসের দাম, যেমন আমি ফার্নিচারের কথা একটু আগে বলছিলাম, যদি আপনি একটা ফার্নিচার কিনতে যান, ভালো ফার্নিচার কিনতে গেলে কিন্তু ভালো পরিমাণে টাকা লেগে যায়। আর এগুলো যেহেতু দীর্ঘমেয়াদী একটা আসবাবপত্র বা দীর্ঘমেয়াদী আমরা কিনে থাকি, তো এগুলো কিন্তু ভালো দেখেই কিনতে হয়। সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায়। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা জিনিস কিনতে গেলে বা সেটা যদি ধার করে কিনি, তাহলে আমাদের সেই ধারটা শোধ করতে অনেক বেশি সময় লেগে যায়। অনেক সময় বছরও চলে যায় সেই ধার শোধ করতে করতে। তো এগুলো কিন্তু আর করা যাবে না। ধার দেনা, বাকি খাওয়া, এগুলো আজ থেকেই বন্ধ করতে হবে যদি আপনি টাকা সেভিংস করতে চান বা টাকা জমাতে চান। আমি আমার চোখের সামনেই দেখেছি একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে। শুধুমাত্র বেহিসেবি খরচের কারণে। আর এভাবে ধার করে বাকি খাওয়ার জন্য, ধার করে চলার জন্য, আ এমনকি তাদের হচ্ছে সুদেও তারা টাকা নিত। ১ম এ ছিল ৳১,০০,০০০, সেই টাকার সুদ দিতে হবে প্রতি মাসে। তো না দিতে না দিতে দেখা গেছে যে সেই টাকাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। মানে সুদের পরিমাণ প্লাস মূল টাকা তো আছেই। মানে সুদের টাকা এত খারাপ একটা জিনিস, আপনাকে ধ্বংস করে দিতে পারে। অনেকে ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক মানুষ নিজের জীবন শেষ করে দিয়েছে শুধুমাত্র এই একটি জিনিস থেকে রেহাই পাওয়ার জন্য। তো আমি যেই ফ্যামিলির কথা বলছিলাম, তাদের ৳১,০০,০০০ সুদ বাড়তে বাড়তে তারা আসলে হয়তোবা বুঝতেও পারেনি বা এরকম কিছু হবে। তো সেটা ২ বছরও যায়নি, ৳১০,০০,০০০ মানে হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। আর তাদের আসলে অনেক কিছুই ব্যাড হ্যাবিট ছিল। তো সবকিছু মিলিয়ে তারা আসলে একদম ধ্বংস এখন বলতে গেলে। তো অনেকেই আছেন এরকম, আ ব্যাংক থেকে লোন নেয়। তারপর বিভিন্ন সমিতি থেকে কিস্তি তুলে। তো এগুলো করা যাবে না। বিভিন্ন আত্মীয়স্বজন, এলাকার আশেপাশের পাড়া প্রতিবেশী বা বন্ধু-বান্ধবের কাছ থেকে বড় অঙ্কের টাকা বা ছোট অঙ্কের টাকা, যেটাই হোক না কেন, ধার করেন অথবা সুদের টাকা নেন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। তা আমি বলব, যত বড় প্রয়োজনই হোক না কেন, যত আ মহাবিপদ হোক না কেন, আপনি কখনোই সুদ থেকে টাকা নিবেন না। সুদের উপরে কখনোই টাকা নিবেন না। বিশেষ করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া অভাবী মানুষ কখনোই এটা করতে যাবেন না। এটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। শুধুমাত্র সুদ বলব না, ধার করা, বাকি খাওয়া, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনের অনেক বড় একটা শত্রু বলা যায়। আপনার জীবনের আর কোনো শত্রু দরকার হবে না যদি এই একটা শত্রু আপনার জীবনে থেকে থাকে। আপনি দিনে দিনে, তিলে তিলে নিঃশেষ হয়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এইসব ফ্যামিলির ওপর কিন্তু আল্লাহ তাআলার কোনো রহমতও থাকে না। যারা সুদ দেয় বা সুদ নেয়, আ এই সব ফ্যামিলি কিন্তু আল্লাহর রহমত থেকে একদমই বঞ্চিত হয়ে যায়। তো
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই বিষয়গুলো কত বেশি গুরুত্বপূর্ণ টাকা জমানোর ক্ষেত্রে বা আপনার সুন্দর একটা ভবিষ্যতের জন্য। এই টাইপের আরও বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল টিপস পেতে বা টাকা জমানোর বিভিন্ন টিপস পেতে, বিভিন্ন উপায় জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।